আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে যে অঙ্কটির সমাধান দেখাবো সেটি হলো একটি রেয়ার মিল। আমরা শুধুমাত্র একটি সৃজনশীল যে প্রশ্ন তার রেয়ার মিলের সমাধান দেখাবো। আগামীকাল আসে ইনশাল্লাহ এটার সাথে যে সৃজনশীল যে অন্য প্রশ্ন আছে তার সমাধানটি দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এখানে অঙ্কটি পড়ব এবং প্রতিটি অঙ্ক সেটা ডেবিট দিকে যাবে নাকি সেটা ক্রেডিট দিকে যাবে ব্যাখ্যা সহকারে সেটা উপস্থাপন করব। তোমরা জানো রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট এটা নির্ণয় করার যে সূত্র সেটা হলো ব্যয় এবং সম্পদ। এটা ডেবিট দিকে যাবে এবং আয় দায় মালিকানা সত্ত্ব সেটা ক্রেডিট দিকে যাবে। প্রথম যে লেনদেনটি এখানে দেয়া আছে সুনাম 40,000 টাকা, এটা সম্পদ এবং ডেবিট দিকে যাবে। দ্বিতীয় লেনদেন সোহানকে প্রদত্ত ঋণ। আমরা জানি ঋণ কিন্তু হলো একটি দায়, তবে সেই ঋণটা হলো আমরা অপরের কাছ থেকে গ্রহণ করলে, আর যদি আমরা কাউকে ঋণটা প্রদান করি তাহলে সেটা সম্পদ হবে এবং সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। এটার পরিমাণও 40,000 টাকা। তৃতীয় লেনদেন নগদ তহবিল 5,000 টাকা। নগদ তহবিলে কিন্তু সম্পদ এবং এটা কিন্তু ডেবিট দিকে যাবে। অবশ্য নগদ তহবিল কিন্তু চলতি সম্পদ। এরপরে মজুত পণ্য 31/12/2016, তার মানে 31 বা 30 তারিখ যদি থাকে সেটা হলো সমাপনী। তাহলে স্বাভাবিক যে নিয়ম, সমাপনী মজুত পণ্য কিন্তু রেয়ামিলে কখনোই আসবে না। যদি অঙ্কের মধ্যে কখনো সমন্বিত করা দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসতে পারে, তবে এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি ক্রয় দেয়া আছে, সুতরাং আমাদের এই সমাপনী মজুত পণ্য রেয়ামিলে দেখাতে পারবো না। এরপরে বিক্রয় পরিবহন 3,250 টাকা। বিক্রয় পরিবহন ক্রয় পরিবহন যাই থাকবে না কেন সেটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। এরপরে ক্রয় ফেরত। ক্রয় একটা ব্যয়, ক্রয় ব্যয় হিসেবে এটা ডেবিট দিকে যাবে, কিন্তু ক্রয় ফেরত হলো বিপরীত ব্যয়, অর্থাৎ এর ফলে কিন্তু ব্যয়টি কিন্তু কমে যায়, যার ফলে ক্রয় ফেরতের ফলে ব্যয়টি কমে যাওয়ার কারণে রেয়ামিলের কিন্তু ক্রেডিট দিকে দেখাতে হবে। এরপরে দেয়া আছে মূলধন 1,50,450 টাকা। মূলধন কিন্তু একটা মালিকানা সত্ত্ব,
এবং মালিকানা সত্ত্ব হওয়ার কারণে এটা কিন্তু রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। এরপরে ক্রয় হলো ৬০,০০০ টাকা, ক্রয় কিন্তু একটা ব্যয় এবং ব্যয় হিসেবে এটা কিন্তু ডেবিট দিকে যাবে। এরপরে মজুত পণ্য ১/১/২০১৬ ২০,০০০ টাকা। এটা স্বাভাবিক নিয়মে বছরের শুরুতে যেটা মজুত পণ্য দেয়া থাকে, তার মানে প্রারম্ভিক যে মজুত পণ্য সেটা কিন্তু ব্যয় হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। এরপরে অগ্রিম অথবা আগাম গ্রহণ একই কথা। তার একটা ব্যক্তির কাছে আমি যে টাকাটি পাই, হয়তো পণ্য বিক্রয়ের মাধ্যমে সে আমাকে টাকাটি দেবে, কিন্তু সে আমার পরিচিত কোনো কাস্টমার, তার কাছ থেকে বিক্রয়ের পূর্বেই কিছু টাকা আমি অ্যাডভান্স বা অগ্রিম গ্রহণ করলাম, এইটাকে বলা হয় আগাম গ্রহণ। এটা কিন্তু দায়, এবং এটা দায় হিসেবে আমাদেরকে ক্রেডিট দিকে দেখাতে হবে। এখানে অগ্রিম গ্রহণ ১০,০০০ টাকা দেওয়া আছে। মণিহারি মজুদ ১/১/২০১৬ ৫,০০০ টাকা। মজুদ পণ্য এবং মণিহারির যে স্বাভাবিক নিয়ম এটা একই, অর্থাৎ মজুদ পণ্য যেরকম প্রারম্ভিকটা আসবে, মণিহারির ক্ষেত্র একই, এটাও প্রারম্ভিকটা আসবে, মজুদ পণ্য সমাপনী আসবে না, মণিহারি কিন্তু সমাপনীটা কিন্তু আসবে না। সুতরাং মণিহারি মজুদ ১/১/২০১৬ এটা ৫,০০০ টাকা, ব্যয় হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। এরপরে যেটা দেয়া আছে বিক্রয় ৫৩,০০০ টাকা, বিক্রয় কিন্তু আয় এবং আয় হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এরপরে অনাদায়ী দেনা সঞ্চিতি ৫,০০০ টাকা। এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী দেনা এটা সবসময় ডেবিট দিকে যাবে, এবং অনাদায়ী পাওনা বা দেনা সঞ্চিতি এটা রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। বকেয়া বেতন ৮০০ টাকা। আমরা জানি খরচ বকেয়া হলে দায়, খরচ অগ্রিম হলে সম্পদ, আয় বকেয়া হলে সম্পদ এবং আয় অগ্রিম হলে দায়। এই সূত্রটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বেতন একটি খরচ, সুতরাং এটা বকেয়া হওয়ার কারণে দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে।
মনিহারি মজুদ 31/12/2016 1,000 টাকা সমাপনী বা অব্যবহৃত মনিহারি, যেটা বছরের শেষে, এটা কিন্তু র্যামিলে আসবে না। এরপরে উত্তোলন 15,000 টাকা। উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব, কিন্তু মালিকানা সত্ত্ব হিসেবে এটা ক্রেডিট দিকে যাওয়ার নিয়ম, কিন্তু এটা ডেবিট দিকে দেখাতে হবে, কারণ উত্তোলন করার ফলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়, এর জন্য এটা বিপরীত দিকে যাবে, অর্থাৎ ডেবিট দিকে যাবে। এরপরে দেয়া আছে শিক্ষানবিশ সালামি 2,000 টাকা, অর্থাৎ যারা শিক্ষানবিশ কর্মকর্তা প্রতিষ্ঠান তাদেরকে কাজ শেখানোর বিনিময়ে যে ফি বা অর্থ তাদের কাছ থেকে গ্রহণ করে, এটাই হলো শিক্ষানবিশ সালামি। এটা আয় হিসেবে র্যামিলের ক্রেডিট দিকে যাবে। আসবাবপত্র, এটা সম্পদ, ডেবিট দিকে যাবে। শিক্ষার্থীরা এরপরে দেয়া আছে সম্ভাব্য দায় 8,000 টাকা। সম্ভাব্য দায় এবং সম্পদ, এটা কিন্তু কখনোই আমাদের র্যামিলে আসবে না। সর্বশেষ কলকবজা, এখানে দেয়া আছে 25,000 টাকা। কলকবজা কিন্তু একটি সম্পত্তি, সুতরাং এটা ডেবিট দিকে যাবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ডেবিট দিকে যোগফল 2,23,250 টাকা। র্যামিলের ক্রেডিট দিকে যোগফল এসেছে 2,13,250। তার মানে আমার কিন্তু ক্রেডিট দিকে ঘাটতি, আর যে পাশে ঘাটতি হয় সেই পাশে কিন্তু অনিশ্চিত বা গরমিল হিসাবটা লিখতে হয়, এটা নিয়ম। তবে যদি কখনো ক্রেডিট দিকে ঘাটতি হয়, তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে, র্যামিলে মূলধন দেয়া আছে কিনা। যদি মূলধন নামে কোনো লেনদেন না থাকে, তাহলে ক্রেডিট দিকে যে ঘাটতি সেটাকে আমাকে মূলধন হিসাব ধরতে হবে। আর যদি মূলধন হিসাব দেয়া থাকে, তাহলে এটাকে আমরা অনিশ্চিত বা গরমিল হিসাব নামে কিন্তু লিখতে পারি। তাহলে এই যে ক্রয় ফেরত ক্রেডিট, এই যে দেখতে পাচ্ছ মূলধন কিন্তু 1,50,450 টাকা দেয়া আছে। সুতরাং আমাদের এখন এই গরমিল অথবা অনিশ্চিত হিসাব রেখে এই ক্রেডিট দিকে 10,000 টাকা ঘাটতি যেটা, সেটা কিন্তু দেখাতে হবে।
শিক্ষার্থীরা এই যে রেয়ামিলটি কিন্তু মিলানো হলো। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আমরা যদি কোনো অঙ্ক করি তাহলে অবশ্যই বেসিক সহকারে আমাদেরকে জানা উচিত, তাহলে সৃজনশীল সমাধানটা সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। শর্টকাট টেকনিকের মধ্যে যদি আমরা সফলতা পেতে পারি, তবে সেটা কিন্তু চিরস্থায়ী কিন্তু নয়। আমাদের বেসিকটাই কিন্তু মূল বিষয়। এটা সময় লাগলো, বেসিকের পরে কিন্তু আমাদেরকে নির্ভর করতে হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে তোমাদের সকলেই সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকো।